আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এই রায় দিয়েছেন হাইকোর্ট। ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনে সরকারকে নির্দেশও দেওয়া হয়েছে। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে এই রায় দেওয়া হয়। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। মামলার নথি থেকে জানা যায়, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের ২৫শে আগস্ট সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী রিট করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো তালিকা ধরে ভিন্ন মতের ব্যক্তিদের র্যাব এর গোপন বন্দিশালায় চালানো হতো নির্মম নির্যাতন, মারা যেতেন অনেকেই। ট্রাইব্যুনালে এমন সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তখন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন। জুলাই অগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। ট্রাইব্যুনালকে তিনি বলেছেন, ডিজিএফআই এর নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হতো, তাদের স্বজনদের হাজির করে মানসিক চাপ প্রয়োগ করা হতো। প্রসিকিউশন বলছে, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তিনি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো তালিকা ধরে ভিন্ন মতের ব্যক্তিদের র্যাব এর গোপন বন্দিশালায় চালানো হতো নির্মম নির্যাতন, মারা যেতেন অনেকেই। ট্রাইব্যুনালে এমন সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তখন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, রাজসাক্ষী মামুন তার সাক্ষী অনেক কিছুই বলেছেন, তো জানতে চাই বিস্তারিত আপনার কাছ থেকে। রিদওয়ানা, যেমনটি আপনি জানাচ্ছিলেন দর্শকদের, চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তিনি যেমনটি জানিয়েছেন, 14/4/20 থেকে 30/9/2022 পর্যন্ত তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন এবং সেই র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় তিনি জানতে পারেন যে টিএফআই সেলের কথা, যেটি র্যাব 1 সদর দপ্তরে ছিল উত্তরায়। এই টিএফআই সেল হচ্ছে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, যা আমরা পরবর্তী সময় আয়নাঘর নামে আমাদের কাছে উঠে আসে এবং সেই আয়নাঘরে যে নির্মম নির্যাতন, সেই নির্মম নির্যাতনের তথ্য কিন্তু আজকে তার এই জবানবন্দির মধ্য দিয়ে উঠে আসে এবং তিনি যেমনটি জানিয়েছেন যে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং সরকারের বিরুদ্ধে হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের যে তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হতো, সেই তালিকা ধরে সেই ব্যক্তিদের কিন্তু আটক করা হতো এবং শুধু উত্তরা র্যাব 1-এর সদর দফতরেই নয়, প্রত্যেকটি র্যাবের কাছেই র্যাব অধিনায়কের অধীনে এই ধরনের টিএফআই সেল ছিল এবং যেটি র্যাব অধিনায়ক দ্বারা এবং এডিজি অপস তার নেতৃত্বে এবং র্যাব ইন্টেলিজেন্সের নেতৃত্বেই কিন্তু আসলে সেই বন্দিশালাগুলো নির্যাতন করা হতো এবং সেই নির্যাতনের ধারাবাহিকতায় অনেকেই মারা যেতেন। এই তথ্যটি তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে 2014 পরের যে নির্বাচন, সেই নির্বাচনের পরে কিন্তু গোপালগঞ্জের একটি গ্রুপের উত্থান ঘটে এবং তারাই কিন্তু পুলিশের ভিতরে একটি বিশৃঙ্খলা তৈরি করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যাদেরকে নিয়ন্ত্রণ করা পুলিশের শীর্ষ কর্মকর্তার পক্ষে সম্ভব ছিল না। তার জবানবন্দিটি চলছে, মধ্যাহ্ন বিরতির পর তার জবানবন্দি আবার দেওয়া হবে এবং তখন হয়তো আরো চুম্বক অংশ আমরা জানতে পারবো এবং আপনার মাধ্যমে পরবর্তী সময়ে তার দর্শকদের জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি যে স্টুডিওতে আপনার কাছে। নিশ্চয়ই মিজান, ধন্যবাদ আপনাকে। জুলাই গণহত্যার বিচার কাজে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। গঠন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে একথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই নতুন ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 স্থানান্তর করা হবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে, সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। রাজুকের প্লট দুর্নীতির আলাদা 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তৃতীয় দিনে 4 জন সাক্ষ্য দিয়েছেন। আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে। সোমবার সকালে ঢাকার 5 নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে
এই শুনানি হয়। আজ পৃথক 3 মামলায় আদালতে 4 জন সাক্ষী সাক্ষ্য দেন। এর আগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেন দুদক, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক 3টি মামলা করে দুদক। এসব মামলায় 47 জনকে আসামি করা হয়। ডাকসুর ভোটের প্রচারণার মধ্যেই বড় হয়ে উঠে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নিপীড়ন এবং দেশব্যাপী নারী শিক্ষার্থীদের ওপর সাইবার নিপীড়নের বিষয়টি। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। একই সাথে ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকেও গণধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ছাত্রদল এই হুমকির জন্য ছাত্র শিবিরকে দায়ী করে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তি দাবি করেছে। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং করলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। তিনি অভিযোগ করেন, ডাকসু নির্বাচন স্থগিত করে ঢাবিকে অশান্ত করার চেষ্টা হয়েছে। ঐক্যবদ্ধভাবে হুমকি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন তিনি। এই ক্যাম্পাসের মাটিতে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদেরকে নিয়ে, নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানান ধরনের মত করা হয়েছে। বলে যে ভাই, আপনাদের সাথে আসতে ইচ্ছা করে, আপনাদের সাথে যখন আসবো তখন আমার ছবিগুলো তোলে, আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এই অনলাইন প্রপাগান্ডা ছড়াবে, এগুলো তো আমাদের পরিবার সহ্য করবে। ডাকসুর ভোটের প্রচারণার মধ্যেই বড় হয়ে উঠে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নিপীড়ন এবং দেশব্যাপী নারী শিক্ষার্থীদের ওপর সাইবার নিপীড়নের বিষয়টি। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। একই সাথে ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকেও গণধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ডাকসুর ভোটের প্রচারণার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আজ ভোটের হাওয়া কেমন বইছে, প্রচারণা সেটি তো জানবে, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নিপীড়নের একটি বিষয় উঠে এসেছে, তো এই বিষয়ে কোনো প্রভাব আছে কিনা প্রচারণায়? প্রথমত রিজওয়ানা, আজ কিন্তু সকাল থেকে আমরা গত কয়েকদিন ধরে যে ধরনের প্রচারণা দেখেছি সেই ব্যাপক বিস্তৃততা কিন্তু আমরা আজ লক্ষ্য করতে পারিনি। খণ্ড খণ্ড মিছিলে কয়েকজন প্রার্থী পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে, এবং যেহেতু 57টি ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে, তাই কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা অর্থাৎ ভোটারদের আনাগোনাটা কিছুটা কম, এবং তার পাশাপাশি হল কেন্দ্রিক প্রচারণা কিন্তু চলছেই। এবং আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আসলে নারী নিপীড়নের ঘটনা, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি প্রত্যেকটি প্যানেলের পক্ষ থেকেই কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে এবং নিন্দা জানানো হয়েছে। আপনি জানাচ্ছিলেন ছাত্র দলের কথা, এবং তার পাশাপাশি আমরা ফাহমিদা যে প্যানেলটি থেকে দাঁড়িয়ে আছে, অপরাজয় 71, অদম্য 24, সেই প্যানেলেরও কিন্তু কিছুক্ষণ আগে একটি প্রেস ব্রিফ হয়েছে, এবং তারা অবিলম্বে বিচারের দাবি জানিয়েছেন আলী হুসাইন নামে যে শিক্ষার্থী পোস্টটি করেছিলেন তার বিরুদ্ধে। এবং তার পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু আজও বলা হয়েছে যে তাদের দিকে আসলে আঙুল তোলা হলেও আলী হুসাইন তাদের কর্মী নন, এবং তার পাশাপাশি বিকৃত মস্তিষ্কের মানুষ একটি বলেই কিন্তু আলী হোসেন নামক যিনি পোস্ট করেছেন তাকে কিন্তু আখ্যায়িত করা হয়েছে। তবে সেক্ষেত্রে আসলে আরেকটি জিনিস জানিয়ে রাখতেই হয়, ছাত্র দলের যে মিছিলটি হয়েছে সেই মিছিলে কিন্তু আরও একটি দিক উঠে এসেছে, যে ডাকসু এবং জাতীয় নির্বাচনকে বানচাল করার পায়তারা অনেকেই করছেন, এমনটাও কিন্তু মনে করছেন ছাত্রনেতারা। এবং তার পাশাপাশি তারা কিন্তু একটি জিনিস উল্লেখ করেছেন যে প্রত্যেকটি প্যানেল থেকেই উঠে এসেছে যে প্রশাসন এখন পর্যন্ত চুপ আছে দেখেই, অর্থাৎ তেমন কোনো উল্লেখযোগ্য তারা শাস্তি এখনও দেননি দেখেই কিন্তু এই ধরনের সাইবার বুলিংয়ের ঘটনা প্রতিনিয়তই চলছে। রিদওয়ানা, মোটামুটি এই ছিল আজ সকাল থেকে ডাকসু নির্বাচন কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। ধন্যবাদ স্বর্ণা আপনাকে। ঢাকা ময়মনসিংহ রেল অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাংক এবং কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। 1 মিনিটের নোটিশে বের হয়ে গেছেন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা অমান্য করে মঙ্গলবারও 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাস
ক্যাম্পাসে অবস্থান নেন। ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে 251 জন শিক্ষক কর্মকর্তাকে রবিবার দিনভর অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। এমন পরিস্থিতিতে রবিবার রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট থেকে প্রশাসন ঘোষিত এলাকায় জারি আছে 144 ধারা। আজ বিশ্ববিদ্যালয় খুলেছে, চলছে শ্রেণী কার্যক্রম। তবে চলতি সপ্তাহে বন্ধ থাকবে সব ধরনের পরীক্ষা। ঘটনার 3 দিন পরেও স্বাভাবিক হয়নি বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এবং আশেপাশের এলাকার চিত্র। আতঙ্ক কাটেনি শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে। সংঘর্ষের ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলা করার ঘোষণা দিলেও তা এখনো হয়নি। এদিকে 144 ধারা জারি থাকবে আজ রাত 12টা পর্যন্ত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অচল অবস্থা চলছে তা দুঃখজনক। মন্ত্রণালয় এজন্য উদ্বিগ্ন। পর্যবেক্ষণ করা হচ্ছে গুরুত্বের সাথে। মঙ্গলবার সচিবালয়ে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। আলোচনা করে সমস্যা সমাধান করা সম্ভব বলে তিনি মনে করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। ঢাকা ময়মনসিংহ রেল অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যে যেহেতু অবরোধ করেছে, রেলপথ যোগাযোগ বন্ধ হয়ে গেছে, সবকিছু মিলিয়ে সার্বিক বিষয়ে জানতে চাই। রিদওয়ানা, কিছুক্ষণ আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংক এবং প্রশাসনিক কার্যালয়ের যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেটিও কিন্তু বন্ধ করেছে এবং তালা দিয়েছে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা। আমি রয়েছি এখন এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকাতে। এই জায়গাতে আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি সে বিষয়ে একটু জানার জন্য আমরা ময়মনসিংহ সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার কাছে একটু জানতে চাইব কি অবস্থায় আছে এখন। হ্যাঁ, ছাত্রদের দাবি দেওয়ার লক্ষ্যে কৃষি ইউনিভার্সিটিতে ভিসি সাহেব যে মিটিংয়ে বসছিলেন, তো তাদের চাহিত দাবির মধ্যে কিছু দাবি দেওয়া এখনো পর্যন্ত তাদের মন মতো হয়নি। আজকে কি অবস্থা? তারই ধারাবাহিকতায় আজকে তারা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করছিলেন। তো সেই ক্ষেত্রে প্রশাসন এবং তাদের মধ্যে আপনার শান্তিপূর্ণ অবস্থাটা বজায় রাখার জন্য, যেহেতু ইউনিভার্সিটির হল ভ্যাকেন্ট হয়ে গেছে, শূন্য, ছাত্ররা থাকতে পারবে না, যার কারণে টোটাল ইউনিভার্সিটি এখন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার উপরে ন্যস্ত। এখানকার আইন বিষয়টা আপনার আইন শৃঙ্খলার সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর বা আপনার কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিয়োজিত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ক্যাম্পাস থেকে সবশেষ খবর। রিদওয়ানা। ইমরান, ধন্যবাদ আপনাকে। নীলফামারীর উত্তরা ইপিজেড এর শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত 3 দিন ধরে আন্দোলন করে আসছিল উত্তরা ইপিজেড এর এভারগ্রিন নামের একটি পরচুলা তৈরির কারখানা শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলন ঠেকাতে সোমবার এভারগ্রিন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এর জেরে সকালে শ্রমিকরা ইপিজেড এর মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের ঢুকতে বাধা দেন। এ সময় নীলফামারী সৈয়দপুর সড়কের 2 দিকে যানজটের সৃষ্টি হয়। পরে সেখানে পুলিশ এবং সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হাবিব নামের একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 2 পঞ্চগড়ে।
ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আর সারাদিন থাকবো পঞ্চগড় 2 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সদস্য সচিব, যিনি এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী, ঘোষিত প্রার্থী, এবং কি তিনি সামনের দিনগুলোতে এখানে কি করতে চান এই আসনটির জন্য সেই বিষয় জানার চেষ্টা করব। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি বিএনপির এখানকার এই আসনটির সম্ভাব্য প্রার্থী, জামাতও একটি বড় শক্তিশালী দল পরিণত হয়েছে এখন। তারা বলছেন যে বিএনপির ধারে কাছেও আসতে পারবে না ভোটের মাঠে বা ভোট যুদ্ধে। সেই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখছেন? যে ধরনের বক্তব্য আমরা যেহেতু সকাল থেকে ঘুরেছি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বক্তব্য নিয়েছি। ধন্যবাদ। 2018 সালে আমি এখানে ধানেশ্বরের প্রতীকের প্রার্থী ছিলাম। সেই নির্বাচনে আমি প্রায় 1,28,000 মতো ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলাম। সেই সময় ফ্যাসিস্টরা আমাকে পরাজয় দেখিয়ে আমেরিকার প্রার্থীকে বিজয় ঘোষণা করেছিল। এই আসনটি বরাবরই আমাদের বিএনপিরই ছিল, এবং যে সংগঠনের নাম আপনি বললেন তারা কিন্তু 1996 সালে একক নির্বাচন করেছিল। 2 উপজেলা মিলে এই আসনে তারা ভোট পেয়েছে 12,700। এর পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন অনেকগুলো হয়েছিল, সেখানে তাদের কোনো ভালো সুফল উল্লেখ করার মতো নাই। এখন দিবার স্বপ্ন অনেকে দেখতেই পারে, বিশেষ করে 5ই আগস্টের পরে বা আগে দেবীগঞ্জের মানুষ এই দেবীগঞ্জে দেখেছে আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, মিছিল বলেন, মিটিং বলেন, ওয়ার্ড পর্যায়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং ঢাকা পর্যন্ত সবখানে আমাদের এখানকার প্রত্যন্ত অঞ্চলের বিএনপি সহ সমস্ত অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মামলা, হামলা, জেল, জুলুম উপেক্ষা করে কিন্তু তারা এখানে সংগঠনকে বেঁচে রেখেছেন এবং মানুষের সঙ্গে তারা একাকার হয়ে গেছে। এবং তো বলছেন যে তারা অনেক শক্তিশালী আপনাদের থেকেও এই আসনটিতে। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে কেউ যদি নিজেকে মনে করে আমি শক্তিশালী, আসলে সেটা তো ভোট যুদ্ধের প্রমাণ হবে, তাই না? যেহেতু ভোট যুদ্ধের কথা বললেন, তাহলে ছোট একটি প্রশ্ন রাখতে চাই। ভোট যুদ্ধে তারা বলছেন যে ভোটের দিনটায় যারা ফ্যাসিস্ট সরকার আমলে যারা নেতাকর্মী ছিলেন আওয়ামী লীগের, তারাও নাকি এই জামাতকে ভোট দিবে, বিএনপিকে দেবে না। সেই বিষয়টা আসলে কতটা? আসলে আমরা যখন প্রায়শই বলে থাকি যে একটা সময় এই জামাত ইসলাম বা তাদের সংগঠন শিবির, এরা যেমন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের বেশ ধরে তারা তাদের লুঙ্গির তলায় ছিল। আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে এটা কিন্তু আজকে প্রমাণ হচ্ছে যে তারা ওই ফ্যাসিস্টদের ভোট প্রত্যাশা করছে। আদৌ কি তাই? আমি যেটুকু জানি, এবং আজকে আমাদের সংগঠনের কথা বলি, এই দেবীগঞ্জের 10টি ইউনিয়নের 90টি ওয়ার্ড আছে। আপনি খবর নিয়ে দেখবেন প্রত্যেকটি ওয়ার্ডে আমার শক্তিশালী শুধু বিএনপি নয়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, ওলামা দল, তাঁতি দল, শ্রমিক দল, প্রত্যেকটি সংগঠন আমরা আছে। ভাই, মাঝখানে আরেকটি প্রশ্ন যেটা মনে আসলো, সেটা হচ্ছে যে এই আপনাদের বিএনপির এই আসনটাতে লুট, চাঁদাবাজ, এই ধরনের কর্মকাণ্ড বিএনপিরা করে আসছেন, এটা জামাতের পক্ষ থেকে কিন্তু এই ধরনের বক্তব্য আমরা জানতে পেরেছি। সেটা আসলে কতটা? এটা তো একটা ডাহা মিথ্যা কথা আমি বলতে চাই। বরঞ্চ জামাত ইসলাম ইসলামের দোহাই দিয়ে তারা অনেক ধরনের অপকর্ম, জমি দখল বলেন, ভূমি দখল বলেন, বিচার সালিসের নামে বলেন, চাঁদাবাজি বলেন, বিভিন্ন মাস্তানি বলেন, এবং বিশেষ করে তারা তো নির্বাচনে চায় না, তারা তখন মধু খায় বসে আছে। কেননা তাদের তো সমর্থন 7%, 8%। আপনি খবর নেন আজকে ইউনো অফিসে তারা সেখানে সেই কাজগুলো করছে। যে বিএনপি বড় দল, ঠিক আছে, বিএনপিকে 50% দিয়ে দেন, 60% দিয়ে দেন। আমরা এরপরের দল আমাদেরকে ঠিক আছে, আমার 30টা দেন, 40টা দেন। তারা তো নিজেরাই স্বীকার করে যে তারা ছোট দল, তাদের অবস্থান ছোট, তাদের জনসমর্থন কম। আপনি যে কোনো মিছিলে বলবেন, মিটিংয়ে বলবেন, বা আমি
আপনি একটা মানুষের জনসংখ্যা কীভাবে মাপকাঠি করবেন? মাপকাঠি হয়তো আমরা একটা জনসভার মধ্য দিয়ে, একটা কর্মী সভার মধ্য দিয়ে আমরা আয়োজন করতে পারি। আজকে দেখেন আমাদের এই যে আজকে আপনি এখানে ডিবিসি নিউজে আজকে সাক্ষাৎ কাছে দেখেন আমাদের এখানে হাজার হাজার নেতাকর্মী এখানে সমবেত হয়েছে। আমরা শেষ করব। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। সুদানের মারা পর্বতমালা ধসে একটি গ্রামে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। রয়টার্স জানায় টানা ভারী বৃষ্টির পর গেল রবিবার এই ভূমিধসের ঘটনাটি ঘটে। সুদানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি দ্বন্দ্বে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন দারফুরের দুর্গম এই পাহাড়ি অঞ্চলে, যেখানে খাবার এবং ঔষধ পাওয়া প্রায় অসম্ভব। 2 বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত। জীবন বাঁচাতে পালিয়ে এসে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন তারা। আন্তর্জাতিক টি-20কে বিদায় জানালেন মিচেল স্টার্ক। টেস্ট এবং ওয়ানডেতে বেশি মনোযোগ বাড়াতে ছোট ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান এই পেসারের। গেল টি-20 বিশ্বকাপের পর থেকে আর দেশের হয়ে এই ফরম্যাটে খেলেননি স্টার্ক। পরের টি-20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায়, আর অজি পেসারের এমন সিদ্ধান্ত দলের জন্য বড় ধাক্কা। স্টার্কের আকস্মিক অবসরের কারণে নির্বাচকদের পেস বোলিং ইউনিট নিয়ে নতুন করে ভাবতে হবে। ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনা করে টি-20 থেকে সরে দাঁড়িয়েছেন স্টার্ক। শেষ হলো ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দল বদল। পুরোটা সময় সরগরম ছিল নাটকীয়তা আর অর্থের ঝনঝনানিতে। পছন্দের ফুটবলারদের দলে ফেরাতে শীর্ষ 5 লিগের খরচ প্রায় $10 বিলিয়ন, যা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। রোমাঞ্চ আর নাটকীয়তা ছিল দলবদলের শেষ দিন পর্যন্ত। প্রাথমিকভাবে $19 মিলিয়ন 1 বছরের লোনে ইংলিশ জায়ান্ট চেলসি থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন নিকো জ্যাকসন। তবে এরই মধ্যে 5 বছরের চুক্তিতে সম্মত হয়েছে 2 ক্লাব। সেক্ষেত্রে বাভারিয়ানদের গুনতে হবে $95 মিলিয়ন। ম্যান সিটিতে দীর্ঘ 8 বছরের অধ্যায় শেষে তুর্কির ক্লাব ফেরেনবাচেতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।